নমস্কার। এখন আমার সামনে আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা সবাই চেনেন, অরিত্র আছে, অরিত্র দত্ত বণিক। অরিত্রর এত পরিচয় আছে যে সবগুলো পরিচয় এখন দেওয়া শুরু করলে ওতেই 15 মিনিট কেটে যাবে, তাই আমি আর সেই ঝামেলার মধ্যে যাচ্ছি না। যেটাকে নিয়ে এখন অরিত্রর সাথে কথা বলতে বসা, তা হচ্ছে আমাদের এই 4 তারিখ ভোটের রেজাল্ট বেরোনোর পরে অনেকেই অনেক কথা লিখেছেন। তো অরিত্র বিভিন্ন কথা লিখেছে। আর অরিত্র একটা গুণ হচ্ছে, ও যে কোনো পরিস্থিতিতে যে কোনো কারোর হয়ে বললে কথা বলে দিতে পারে। সুতরাং এক্ষেত্রে ও যা বলেছে, কিন্তু ব্যাপারটা কিন্তু না, আমি যেটা মজা করে বললাম, তেমন আবার এটাও তার সঙ্গে সঙ্গে আমাকে যোগ করতেই হবে যে যার হয়ে যার পক্ষে যে কথাই বলুক না কেন, আমি অন্তত পক্ষে এখন অব্দি ওকে এমন কোনো কথা বলতে শুনিনি যে কথার কোনো লজিক নেই। সুতরাং এবং এরকম কিছু মানে কি বলবো, সোশ্যাল কমেন্টেটর বলবো বা কিভাবে বলবো আমি জানি না, কিন্তু এরকম কিছু মানুষের দরকার আমাদের সমাজে, যারা প্রত্যেকটা দিকের যুক্তি এবং পাল্টা যুক্তিগুলোও খুব নির্মোহভাবে প্রস্তুত করতে পারেন। প্রত্যেককেই দেখুন, আমার তো একটা দলীয় পরিচয় আছে, আমার তো একটা অবস্থান থাকবেই, বিভিন্ন প্রশ্নে একটা দলীয় অবস্থান থাকবে, বা আরও যার যার এরকম আছে। তার পাশাপাশি আমাদের সমাজে এরকম কিছু কণ্ঠস্বরেরও দরকার রয়েছে, যে কণ্ঠস্বরের কাছ থেকে সব দিকের যুক্তিগুলোকেই আমরা খুব নির্মোহভাবে, খুব ডিসপ্যাশনেটলি শুনতে পাবো। ডেফিনেটলি অরিত্র আমার মতে, এবং আমি জানি আপনাদের অনেকের মতেই অরিত্র সেরকম একজন। তো যাই হোক, আমার দীর্ঘ ভূমিকার পরে যে কাজের কথায় আসি, সেটা হচ্ছে যে অরিত্র একটা খুব ইন্টারেস্টিং কথা আমি দেখলাম ফেসবুকে লিখেছে। ওর একটা পোস্ট আমার চোখে পড়লো এই ফলাফলের পরে, যেখানে আইপ্যাক সম্পর্কে একটা খুব ইন্টারেস্টিং অবজারভেশন ও রেখেছে। ও যেটা বলেছে তা হচ্ছে যে, আপনারা যারা পোস্টটা দেখেছেন তারা জানেন অরিত্র খুবই পপুলার, ফেসবুক ওর পোস্ট প্রচুর লোক দেখেন। যারা দেখেননি তাদের জন্য বলছি, তা হলো যে আমরা সবাই জানি আইপ্যাক যখন প্রশান্ত কিশোর আইপ্যাকের মাথায় ছিলেন, আইপ্যাক 2014 সালে লোকসভা ভোটের আগে মোদির হয়ে তারা ইলেকশন ম্যানেজমেন্ট বা পলিটিক্যাল ওই কনসালটেন্সি হোয়াট এভার তার কাজ ওরা করে, এবং তারা অত্যন্ত সফলভাবে করে। তাদের প্রচারের জোরেই মূলত সে সময় বলা হয় নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে, উনি তো কংগ্রেসকে কি বাকিদেরকে হারালেন, পরে প্রথমেই হারালেন এল কে আডবাণীকে হারিয়ে মোদী বিজেপির প্রাইম মিনিস্টারের ফেস হলেন, তারপরে উনি প্রধানমন্ত্রী হলেন। আইপ্যাকের এই আকাশ ছোঁয়া সাফল্যের পরে তারপরে আইপ্যাক অন্যান্য বিভিন্ন রাজ্যে কাজ করতে করতে তাদের তরিয়ে এসে ভিড়ল 2019 সালে বাংলার বন্দরে। এবং তৃণমূলের 2019-এর লোকসভা ভোটের রেজাল্ট খারাপ হওয়ার পরে তারা তৃণমূলের হাল ধরেন, কার্যত পার্টিটা আউটসোর্সড হয়ে যায়। কালীঘাট থেকে ওদের তৃণমূলের মানে যাকে বলে ওদের যে এপিসেন্টার, ওদের যে শিকড়, তা শিফট হয়ে যায় আইপ্যাকের অফিসে, এবং 2021-এর ভোটটা তৃণমূল পার করে। এইবার এর পরের যে বিষয়টা, যেটা অরিত্র প্রথম বলাতে আমার এটা মাথায় আসলো, তা হলো যে যারা প্রাইভেট ফার্ম, প্রাইভেট কনসালটেন্সি বা যে কোনো একটা প্রাইভেট ফার্ম যদি খুব সাফল্যের সাথে কোনো একটা কাজ করে, কোনো একটা অ্যাসাইনমেন্ট তারা কমপ্লিট করে, তারা সাফল্যের সাথে সেটাকে রূপায়ণ করে, তাহলে আমরা জানি তার ক্লায়েন্টের সংখ্যা বাড়বে, তার কাজের পরিধি বাড়বে। কিন্তু আইপ্যাকের সাফল্য আইপ্যাককে আরও সংকীর্ণ করে দিল, আরও সীমিত করে দিল। আমরা দেখলাম ক্রমশ কি হওয়ার কথা, এত সাকসেসফুল একটা পলিটিক্যাল কনসালটেন্সি, তারা এই রাজ্যে যে দল বেশি টাকা দেবে তাদের হয়ে কাজ করবে, সে আবার অন্য একটা রাজ্যে অন্য দলের হয়ে কাজ করবে, আর একটা রাজ্যে আর একটা দলের হয়ে কাজ করবে। আজকে এই রাজ্যে যে দলের বিরোধী অন্য কোনো একটা রাজ্যে তাদের স্টেটের ভোটে আবার সেই দলের হয়ে সেই রাজ্যে কাজ করবে। এটাই তো হবে কেনা, সে তো কোনো দলের লোক নয়, সে তো একটা প্রাইভেট এজেন্সি, তাকে তো যে টাকা দেবে তার হয়ে কাজ করবে, এটাই তো স্বাভাবিক। এখন নেতারাই এরকম হয়ে গেছে, যে বেশি টাকা দিচ্ছে তার দলে চলে যাচ্ছে, সেখানে একটা প্রাইভেট ফার্ম তো তার টাকা নিয়ে কাজ করবে বিভিন্ন। কিন্তু আইপ্যাক ক্রমশ গোটা ভারত, যে যারা দেশের প্রধানমন্ত্রী করেছিল, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে 2019-এর ধাক্কা সামলে 21-এ মুখ্যমন্ত্রী করলো আর একবার, তারা ক্রমশ গোটা দেশ থেকে গুটিয়ে গেল, এবং তাদের গোটা ব্যাপারটাই পশ্চিমবাংলায় সীমিত হয়ে গেল। সো মাচ সো 2026-এর ভোটের আগে যখন প্রতীক জৈনের বাড়িতে এবং অফিসে রেড হচ্ছিল, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুনলাম প্রতীক জৈন নাকি একজন তৃণমূল নেতা, ওটা নাকি তৃণমূলের অফিস, আইপ্যাকের অফিসটা নাকি তৃণমূলের অফিস, আইপ্যাকের ফাইল মানে তৃণমূলের ফাইল, ওটা নাকি পশ্চিমবাংলার ক্যান্ডিডেট লিস্ট। এবং সেইখান থেকে হচ্ছে মানে আমরা জানতে পারলাম, আচ্ছা প্রতীক জৈন নাকি আবার তৃণমূল কংগ্রেসের নাকি আইটি হেড। তো আমরা জানতে পারলাম যে তৃণমূল মানেই আইপ্যাক, আইপ্যাক মানেই তৃণমূল। তো এই যে একটা বেসরকারি সংস্থার একটা পলিটিক্যাল পার্টি হয়ে ওঠা,
এই এর পেছনে কারণটা কি, রহস্যটা কি, এবং তারা বেসিক্যালি কি কাজ করেছে বা তাদেরকে দিয়ে কি কাজ করানো হয়েছে, এই বিষয়টা অরিত্র প্রথম এই প্রশ্নটা তুলেছে, যেটা আমি মনে করি এটা অত্যন্ত ইন্টারেস্টিং অবজারভেশন, যা অনেকেরই মাথায় আসেনি। এইটাকে নিয়ে অরিত্র একটু আমরা কথা বলি, যে তুমি, আমি যেটা বললাম এই বিষয়টা সম্পর্কে, তার সঙ্গে প্রাইমারিলি তুমি, তোমার যদি কিছু অ্যাড করার থাকে তুমি বলো। দেখো, তুমি সবকটা একদম ঠিক জায়গায় বললে। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুমি সম্ভবত মিস করে গেলে, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা লাস্ট যে সভাগুলি করছিলেন, যখন ওই আইপ্যাকের দিল্লির লিডারকে গ্রেফতার করা হলো, তারপরেই তো একটা টার্মোয়েল ভয়ঙ্কর রকম ভাবে শুরু হলো। এবং সেখানে মুখ্যমন্ত্রীকে দাঁড়িয়ে এও বলতে শোনা গেছে যে আইপ্যাকের যদি অফিস বন্ধ হয়ে যায়, কাজ বন্ধ হয়ে যায়, এই হয়ে যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তাদেরকে চাকরি দেবেন। এই কথাও কিন্তু তিনি বলেছেন, এটা ডকুমেন্টেড আছে, নিউজ ঘাটলে পাওয়া যাবে। সেখানে বলেছেন যে আমি সকলের চাকরি দেবো, এই করবো সেই করবো। ফলে দেখো, একজন মুখ্যমন্ত্রী, সে একটা, এত হাজার হাজার প্রাইভেট কোম্পানি আছে, যখন এত বড় বড় সংস্থায় লে অফ হচ্ছে বা বড় বড় ইন্ডাস্ট্রি চলে যাচ্ছে, তিনি তো তাদের এমপ্লয়মেন্ট সিকিউরিটির কথা বলছেন না, যে এত লোকজন পরিযায়ী হয়ে যাচ্ছে কেন, এত লোকজন ছেলেমেয়েরা বাইরে পড়তে চলে যাচ্ছে কেন, আমার স্কুল কলেজগুলো লাটে উঠে যাচ্ছে কেন। কিন্তু আইপ্যাকের ছেলে মেয়েদের চাকরি চলে গেলে তাকে একেবারে কমিটমেন্ট দিতে শোনা গিয়েছে যে তিনি তাদেরকে নাকি চাকরি দেবেন, এবং এটা খবরের কাগজে রয়েছে। রাজ্য সরকারি যাদের চাকরি পাওয়ার কথা, হ্যাঁ, মানে এইবার দেখো, এই রাজনীতির যে কর্পোরেটাইজেশন, এইটা 2014 সালের আগে ভারতবর্ষের বুকে এতটা বৃহৎ আকারে ছিল না। বলা যেতে পারে যে রাজনীতির জবে থেকে মডিফিকেশন হয়েছে, তবে থেকে এটা আগে একটা আমেরিকান কনসেপ্ট। আমেরিকাতে দীর্ঘদিন ধরে এই জিনিসপত্রগুলো হচ্ছে, যে ডেটা ভিত্তিক কাস্টমাইজড পলিসি মেকিং এ হেল্প করা। এবং তারপর থেকে এইটা 2014-তে নরেন্দ্র মোদী এই বিষয়টাকে আনলেন। তবে ইন্টারেস্টিংলি আমি বলবো যে এটার আরেকটা অন্যরকম দিকও আছে, যে আমরা ভাবি যে আইপ্যাক বা এই ধরনের কোম্পানি আসার ফলেই বোধহয় এই ডেটা বেসড পলিসি মেকিং শুরু হয়েছে, কিন্তু তাই যদি বলতে হয় তাহলে ভারতবর্ষের মানে এইসব আইপ্যাকদের গুরুর নাম হচ্ছে প্রশান্ত চন্দ্র মহলানবিশ, যিনি কিনা প্ল্যানিং কমিশন যার হাতে তৈরি হয়েছিল, পণ্ডিত জওহরলাল নেহেরু তাকে ডেকে এনেছিল এই স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং কিভাবে হবে, কিভাবে যখন দেশে এরকম দিশেহারা এত বড় একটা ডেমোগ্রাফি সামাল দেওয়া প্রায় হিমশিম খাচ্ছে দেশের সরকার, তখন দিল্লি এই ব্যক্তিকে ডেকে এনে একেবারে প্ল্যানিং ফর্মুলা তৈরি করে, সার্ভে করে একের পর এক প্ল্যানিং কমিশন তৈরি হয়েছে, এবং সেই পলিসি কিভাবে ভারতবর্ষকে শেপ করেছে সেটা আমরা দেখেছি। ফলে এই ডেটা বেসড পলিসি মেকিং, এটা কিন্তু একটা সুপ্রাচীন কনসেপ্ট। তবে এই প্রাইভেট একটা কোম্পানি, সে কেবলমাত্র এই একটা পরিষেবা দিচ্ছে ভারতবর্ষের বুকে, অবশ্যই এটা 14 থেকে একটা ম্যাসিভ আকার নিয়েছে। তার আগে কংগ্রেসের নিজস্ব পার্লামেন্টারি কমিটি রয়েছে, প্রত্যেক পার্টির নিজস্ব একটা ইউনিট বা থিঙ্ক ট্যাঙ্ক ছিল। এবার এই আইপ্যাকের ইন্টারেস্টিং ঘটনাটা হচ্ছে যে দেখো, একটা প্রাইভেট সংস্থা, আমি নিজে আইপ্যাকের সাথে কাজ করেছিলাম নবজোয়ারে, কারণ আইপ্যাক আবার অন্যান্য বেশ কিছু বিজ্ঞাপন এজেন্সিকে হায়ার করেছিল সেই সময় তৃণমূলে নবজোয়ারে ফিল্ম বানানোর জন্য। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় রিলেটেড বিভিন্ন মিউজিক ভিডিও টিডিও ইত্যাদি করবার জন্য একটা ফিল্ম টিম হায়ার করা হয়েছিল, এবং নট নেসেসারিলি যে সেই ফিল্ম টিমের মধ্যে সবাই তৃণমূলপন্থী ছিলেন, অত্যন্ত কড়া বামপন্থায় বিশ্বাসী এরকম ফিল্ম মেকার আমার সাথে কাজ করেছে। এবার বিষয় হচ্ছে যে তারপরে আমি তো সজল ঘোষের পুজোয় আমি এআই ফিল্মে কাজ করেছি। ইনফ্যাক্ট আমি সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রার ফিল্ম মেকিং টিমে কাজ করবার সুযোগ পেয়েছিলাম। এবার দেখো, এই প্রত্যেকটা জায়গাতেই বিষয়টা একটা প্রফেশনাল জায়গা, যে আমি একটা সংস্থাকে ডেকেছে, আমাকে প্রথম যখন একটা দল ডাকলো, সেই ধরা যাক সন্তোষ মিত্র স্কোয়ার, আমার একটা ল্যান্ডমার্ক প্রজেক্ট ছিল, সেইটা হওয়ার পর আমি অন্যান্য কংগ্রেসপন্থী বিভিন্ন রাজ্য থেকে কল পেয়েছি যে এরকম একটা যদি আমরা করতে চাই কি করা যেতে পারে। তারপর অন্য রাজ্যে ত্রিপুরা থেকে বলেছে আমাদের একটা কালী পুজো আছে, আমরা যদি এরকম একটা লাইট অ্যান্ড সাউন্ড করতে চাই কি করা যাবে। এবার ত্রিপুরার যে মন্ত্রী ফোন করছে, তিনি আমায় ফোন করে জিজ্ঞেস করছেন আপনি কি আমার দলের আদর্শে বিশ্বাস করেন। এটা ইমেটেরিয়াল। কিন্তু এই আইপ্যাকের তাহলে গন্ডগোলটা কোথায় হলো, যেটা আমার অবজারভেশন ছিল, যে নরেন্দ্র মোদীর সাকসেসফুল লঞ্চ ক্যাম্পেইন করা, এটা যে কোনো সংস্থার পোর্টফোলিওতে একটা বিরাট বড় প্রাপ্তি বলে আমি মনে করি। সেই জায়গায় তারপরে আমরা যদি দেখি যে তারপর আইপ্যাকের কিন্তু একটা লেভেল পর্যন্ত বিস্তার শুরু হয়েছিল, যতদিন প্রশান্ত কিশোর আইপ্যাকের সাথে কাজ করেছিলেন, যিনি সত্যি এই স্ট্র্যাটেজিক অবজারভেশনটা রাখতেন। কিন্তু প্রশান্ত কিশোরের এক্সিটের পর আমরা দেখলাম যে যারা এই প্রতীক জৈন এরা ছিলেন, প্রতীক জৈনের তুমি যদি আগের পোর্টফোলিওটা দেখো, উনি অনৈতিক কি কি কাজ করছিলেন, তার থেকে বড় কথা উনি আগে কি করতেন। ওনার আগের রোলটা ছিল উনি সেলসটা দেখতেন, এটা হচ্ছে বাইরের পোর্টফোলিও, আইডি কার্ডে কি লেখা থাকতো উনি সেলস ম্যানেজমেন্টটা দেখতেন। কিন্তু উনি যেটা করতেন বেসিক্যালি, সেটা হচ্ছে তখন থেকেই প্রতীক জৈনের মূল
কাজটা ছিল যে এই টাকা, হাওলার টাকা যে ম্যানেজ করা, এইটার যে নেটওয়ার্কটা, সেটার উনি অন্যতম লিডার ছিলেন, এটা প্রত্যেকেই জানে। এটা কি যখন প্রশান্ত কিশোর আইপ্যাক হেড করছে সেই সময়? হ্যাঁ, প্রশান্ত কিশোর যখন আছেন সেই সময় প্রতীক জৈন একদম পুরো মানে ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার ছিলেন সেই সময়, কিন্তু প্রতীক জৈন কখনো পলিসি মেকিং এ কাজ করেননি, সেইটা সবসময় প্রশান্ত কিশোর দেখতেন। প্রতীক জৈনের কাজটা ছিল এই টাকা পয়সা রিলেটেড বাকি জিনিসপত্রটা দেখা, সেলস এর, যেটাকে একটু মেকি ভাষায় সেলস বলা হয়, কিন্তু রাজনীতিতে তো সেলস আর ওইভাবে হয় না, সেটা তুমি বুঝে নাও যে রাজনীতির সেলসটা কিরকম। তো সেই পুরো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা তিনি দেখতেন, এটা হচ্ছিল তার মূল কাজের জায়গা, কম্পিটেন্স। এইবার আমাদের প্রশান্ত কিশোর যখন ছেড়ে বেরিয়ে গেলেন কোম্পানিটা, তিনি অন্যদিকে চলে গেলেন, অন্য দলটল খুললেন, তখন এই প্রতীক জৈন একেবারে সামনে চলে এলেন। এবার এই নবজোয়ারে যখন কাজ করার আমার সুযোগ হয়েছিল, আমি অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস আমার মানে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স হয়েছিল। প্রথম ও প্রধান যে জায়গাটা আমার নজরে হয়েছিল সেটা হচ্ছে এই সংস্থার নিজস্বতা সম্পূর্ণ হারিয়ে গেছিল বলে আমি মনে করেছিলাম। কারণ আমি এরকমও দেখেছিলাম যে প্রশান্ত কিশোর যতদিন ছিলেন, আমরা খবরের কাগজে এও বলতে শুনেছি যে তিনি মুখ্যমন্ত্রীকে ডাইরেকশন দিচ্ছেন যে এই প্রজেক্টটা আপনাকে করতে হবে, কারণ এটাই প্রয়োজন আপনার সরকারের জন্য। এবং মুখ্যমন্ত্রী প্রতীক জৈনের কথায় বিশ্বাস করে সেই ক্যাম্পেইনগুলো করেছেন বলে তিনি জিতলেন। কিন্তু প্রতীক জৈন চলে যাওয়ার পর আগে থেকেই বাংলা চলতো মমতার অনুপ্রেরণায়, আর মমতা চলতেন প্রশান্ত কিশোরের অনুপ্রেরণায়। একেবারেই তাই। এবং একের পর এক তুমি ক্যাম্পেইন স্লোগান থেকে শুরু করে এই লক্ষ্মীর ভান্ডারের প্রকল্প থেকে শুরু করে এই যে ডেটা কন্যাশ্রীর আইডিয়া থেকে শুরু করে এই একের পর এক কনসেপ্ট কিন্তু আইপ্যাক প্রথম দিকে ভালো দিচ্ছিল। এবার গন্ডগোলটা তাহলে কোথায় হলো? গন্ডগোলটা হয়ে গেল হচ্ছে এই যে তৃণমূলে নবজোয়ারের সময় আমার অভিজ্ঞতাটা তোমাকে বলছি, আমি দেখলাম যে একটা দারুণ কনসেপ্ট তারা ইন্ট্রোডিউস করলো। তারা বললো যে দলের ভেতরে একটা খেয়েই শুরু হয়েছে, দলের লোকেদেরকে কেউ বিশ্বাস করছে না। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা একটা ক্যাম্পেইন আইডিয়া দিল যার নাম হলো তৃণমূলে নবজোয়ার। এর কনসেপ্টটা কি? এর কনসেপ্টটা হচ্ছে যে আমার পঞ্চায়েতে কে তৃণমূলের ক্যান্ডিডেট হবে সেটা শুধু পার্টি বলবে না, জনগণ ঠিক করবে। তো এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহার থেকে কাকদিঘে একটা পদযাত্রা করলেন এবং বিভিন্ন জায়গায় ক্যাম্প করে করে তিনি একটা ফর্ম দিলেন। সেই ফর্মের মধ্যে 5-6 জনের নাম এনলিস্ট করা রইলো যারা তৃণমূলের কর্মী। সেই এলাকার মানুষের থেকে ভোট নেওয়া হলো যে আপনি তৃণমূলের কোর কর্মীকে জেলা পরিষদে বা হচ্ছে পঞ্চায়েত প্রধান হিসেবে দেখতে চাইবেন, আপনি আইডেন্টিফাই মানে ভোট দিন। সেখান থেকে যে গণতান্ত্রিক উপায়ে যে ব্যক্তি আসবেন আমরা তাকে নমিনেট করব ইলেকশনে। এটা খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট পাওয়া গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার, পরে আমি খবর পেতে থেকেছিলাম যে এই যে লিস্টটা তৈরি হচ্ছে যার মধ্যে ওই 5 জনের নাম কিউরেট হচ্ছে, সেই লিস্টে নাম তোলানোর জন্য আইপ্যাকের ফিল্ড টিম টাকা নেওয়া শুরু করলো। তো তার মানে আমার উদ্যোগ যে কনসেপ্টটা ডেভেলপ করা হলো এটা অত্যন্ত ভালো কনসেপ্ট ছিল যে মানুষের ফিডব্যাক নেব, কিন্তু সেই ফিডব্যাক নেওয়ার জন্য যে অপশনে মানুষকে প্রেজেন্ট করলাম সেইখানে করাপশন শুরু হলো। এবং একটা বিরাট অঙ্কের ইউথ পপুলেশন এবং আইপ্যাক প্রথমে একটা বিপুল পরিমাণ টাকা দিয়ে ডিলটা নিয়েছিল, কিন্তু সেই টাকাটা তো তাদেরকে ইনকাম করতে হবে। একটা সৎ উপায়, একটা কন্ট্রাক্ট করে আমি একটা পলিসি মেকিং এ হেল্প করছি বা সার্ভে করছি, এই টাকা তো তোলা সম্ভব নয়। কারণ 400-500 কোটি টাকার একটা মানে কাটমানি দিয়ে বিভিন্ন নেতাকে দিয়ে একটা ডিল পেতে হচ্ছে। তো তখন এই ছেলেমেয়েগুলিকে দিয়ে এরাই বিপুল পরিমাণ টাকাটা তোলা আরম্ভ করলো। ইনফ্যাক্ট করাপশনের লেভেলটা এত ডিসেন্ট্রালাইজড হয়ে গেছিল, পরবর্তী দিনে আমি সার্ভে করে জানতে পেরেছি যে টাকাটা উঠতো সেটা অধিকাংশ আইপ্যাকের হেডকোয়ার্টার নিজেও জানতেন না। মানে ফিল্ড টিমে ওই টাকাটা ডিস্ট্রিবিউট হয়ে কেই হয়ে একসা কাণ্ড হয়ে যাচ্ছে। আইপ্যাকের ফিল্ড টিমের লোকজন এই বিপুল পরিমাণ টাকা নিচ্ছে, না হলে তারা চাকরি করে তুমি তাদের লাইফস্টাইল দেখবে। কাছ থেকে তৃণমূলের পঞ্চায়েত মেম্বাররা চুরি করছে, তাদের কাছ থেকে আইপ্যাক চুরি করছে, আইপ্যাকের কাছ থেকে আবার আইপ্যাক মানে চুরির একটা কর্পোরেটাইজেশন হয়ে গেল। এবং এরপরে যেটা গ্র্যাজুয়ালি হতে থাকলো সেটা হচ্ছে যে আইপ্যাকের তুমি দেখো তারপরে তারা দক্ষিণ ভারতে প্রচুর দলের সাথে কাজ করেছে। তারপরে যদি আমি ভুল না করে থাকি অরবিন্দ কেজরিওয়াল করেছে, কিন্তু ক্রমাগত এটা ছোট হতে থাকলো, এদের ক্লায়েন্ট চলে যেতে থাকলো। এবং এরকম আমি যে তোমায় ইন্টারাপ্ট করছি না, তুমি বলবে সেটা হচ্ছে যে মানে অন্যান্য দলেও বা ইভেন কেন্দ্রের সরকারে একটা দলকে আনার জন্য আইপ্যাক কাজ করেছে, কিন্তু কখনো আইপ্যাক সেই দলটা হয়ে ওঠেনি। মানে একদম মানে কি বলবো, মানে একজন সার্ভিস প্রোভাইডারের সঙ্গে ক্লায়েন্টের যে সম্পর্ক, সমস্ত দলের সঙ্গে আইপ্যাকের সেই সম্পর্কই থেকেছে। সেটা বিট বিজেপি, বিট জগনমোহন রেড্ডিস পার্টি, বিট আপ আম আদমি পার্টি, যাই। কিন্তু পশ্চিমবাংলায় তৃণমূলই আইপ্যাক, আইপ্যাকই তৃণমূল। হ্যাঁ, আইপ্যাকটাই দল হয়ে উঠলো। তার পেছনে তুমি বলছো যে প্রথম কথা প্রতীক জৈনের এই হাওলার টাকা ট্রানজাকশনের অভ্যেস, আর তারপরে যখন মানে একটা লোক হাওলার টাকা চুরি করে আর একটা লোক বউকে দিয়ে বিদেশ থেকে সোনা স্মাগলিং করা এইসব করে, তাদের তো ছোটবেলায় কুম্ভমেলায় হারিয়ে যাওয়া দুই ভাই অভিষেক আর প্রতীক জৈনের যখন দেখা হলো, তা বুঝে গেল ভাই তুইও তো আমার মতো, আমিও তোর মতো, আয় তাহলে আমরা একসাথে করি। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
যে জায়গাটা, এইটাই মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল আইপ্যাকের এখানে এত দাপাদাপি। তার কারণ অন্যান্য জায়গাগুলোতে যাদেরকে তারা সার্ভিস প্রোভাইড করতো তারা প্রত্যেকেই রাজনীতির অভিজ্ঞতা সম্পন্ন লোক, সে যে কোনো দলেরই হোক। এবার খুব আশ্চর্য হয়ে যাবে এটা শুনলে যে এটা শুধু আইপ্যাক এখানে করছে না, আজকে ডেলয়েট, ইউআই, কেপিএমজি এরা প্রত্যেকে বিভিন্ন মানে উত্তরপ্রদেশ সরকারের নিজস্ব কনসাল্টিং এর মধ্যে ডেলয়েট ইন্ডিয়া একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এবার কখনো শুনেছো যে ডেলয়েট, যোগী আদিত্যনাথ বলছেন যে ডেলয়েট আমার, বা ডেলয়েটের অফিস আমার অফিস, বা যোগী আদিত্যনাথ গিয়ে ডেলয়েটের অফিস থেকে ফাইল তুলে নিয়ে আসছে, বা নরেন্দ্র মোদী গিয়ে কেপিএমজি, কিন্তু কেপিএমজি প্রচুর ফাইন্যান্সিয়াল পলিসিতে ভারত সরকারকে হেল্প করে। এবার বিষয় হচ্ছে মানে এই আইপ্যাকের ক্ষেত্রে যেটা গন্ডগোল হয়ে গেল সেটা সব থেকে মূল কারণটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারেই ইনক্যাপাসিটেটেড একজন লিডার, তার কোনো পলিটিক্যাল এক্সপিরিয়েন্স নেই। তিনি কোথায় কি বলতে হবেন, কি করতে হবেন, পাখি পড়ার মতো তাকে লিখে দেওয়া হতো, তিনি সেই পড়া মুখস্থ করে সেটা বলতেন। মানে আইপ্যাকের এখানে দায়িত্ব ছিল ছাগলকে ঘোড়া বানানো। একেবারেই তাই। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রোলে আসার পরে এই ভেন্ডার কোম্পানি বুঝে গেল যে আমার ক্লায়েন্টের নিজস্বতা কিছু নেই, এবং এই যখনই নিজস্বতা কিছু নেই হয়ে গেল, আজকে তোমাকে আমি তো মানে যদি আমি সার্ভিস প্রোভাইড করতে আসি একজন ফিল্ম মেকার হিসেবে, আমি যদি তোমাকে পলিটিক্স নিয়ে জ্ঞান দিতে যাই তুমি যেরকম শুনবে না, তার কারণ তোমার একটা নিজস্ব পলিটিক্যাল একটা একটা অভিজ্ঞতা আছে। একই রকম ভাবে আমিও আমার ফিল্মের জোনটায় তোমার থেকে খানিকটা বেশি অভিজ্ঞতা নিয়ে রেখেছি। এবার আমি তোমাকে গিয়ে যদি দেখি তো লোকটা কিছুই জানে না রাজনীতির, যা বলছি শুনে নিচ্ছে, এবার তো আমি আমার মতো করে ওটাকে বাণিজ্যিকভাবে এনক্যাশ করতে আরম্ভ করবো, মানে অনৈতিকভাবে। এক্স্যাক্টলি এই পদ্ধতিটা এখানে চলে এলো। এবং তুমি যদি দেখো যে আইপ্যাকের যে ডেটা কালেকশন, ডেটা সার্ভে, আমি খুব ইন্টারেস্টিং লোকে জিজ্ঞেস করেছিলাম যে দেখুন কন্যাশ্রী প্রকল্পটা, আমি আইপ্যাকের সার্ভে টিমের বিভিন্ন লোককে আমি আলাদাভাবে সাংবাদিক হিসেবে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা যে কন্যাশ্রী প্রকল্পটা ধরুন দিয়েছেন, খুবই ভালো প্রকল্প, মেয়েদের টাকা দেওয়া হবে, তারা একটা স্কলারশিপ পাবে, সেটা নিয়ে বড় জায়গায় যাবে, কিন্তু কন্যাশ্রীর তো রুট কজ ছিল বাল্যবিবাহ বন্ধ করে আমি ছেলে মেয়েরা একটা বড় জায়গায়, মানে মেয়েরা একটা বড় জায়গায় যাবে, কিন্তু বাল্যবিবাহ বাড়ছে কেন? তার মানে এটা নিয়ে একটা সার্ভে হওয়া প্রয়োজন। সার্ভে হলে আমার বেরোবে যে তার মানে রুট কজটা সলভ হচ্ছে না, নাকি স্কিমের টাকাটা অন্যভাবে ব্যবহৃত হচ্ছে, কি করা যেতে পারে। এ নিয়ে আপনারা সার্ভে করে কি রিপোর্ট দিচ্ছেন সরকারকে? আজ অব্দি আমি উত্তর দিতে পারিনি। তার একটা গুরুত্বপূর্ণ কারণ আমি বুঝেছিলাম যে আইপ্যাকের মূল উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে তৃণমূল কংগ্রেসকে কোনো রকমের ক্ষমতায় টিকিয়ে রাখা। পশ্চিমবঙ্গের সরকারি পলিসি মেকিং এ বা তৃণমূলের পলিসি মেকিং এ ভালো হলো না খারাপ হলো, না লোকের টাকার লুট হলো, না সেই পলিসি একেবারে অকেজ হয়ে গেল, সেটা তাদের উদ্দেশ্য ছিল না, তারা সেটা কোনোদিন করতে যায়নি। এবং আমি তোমাকে বলছি এই আইপ্যাকের যে এন্টায়ার মোডাস অপারেন্ডি, এরা যেভাবে সার্ভে করে সেটাও অনৈতিক। লোককে ফোন করে বিভিন্ন তোমাদের লিডারদের ফোন করে, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী বলছি, এবার তারা কোনোদিন কোনো সৎ সার্ভে করেনি আজ পর্যন্ত। একটা সার্ভে করা মানে এক্সিট পোল হয় আমরা দেখেছি, প্রি পোল হয় দেখেছি, বিভিন্ন দল তাদের মতো করে একটা সার্ভে করে ইন্টারনালি যে কোথায় কিরকম ট্রেন্ড আছে, কিন্তু কোথাও এরকম লুকিয়ে ফোন করে ফোন ট্যাপ করে করা। এবং এই ফোন ট্যাপ থেকে আমি তোমাকে বলছি আইপ্যাকের একটা ডেডিকেটেড টিম ছিল, ওদের যে পলিটিক্যাল ইন্টেলিজেন্স ইউনিট বা পিআইইউ যেটা ছিল, তাদের একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল ছদ্মনাম, যেটাকে বলা হতো পলিটিক্যাল ইন্টারভেনশন। এই ইন্টারভেনশনের কাজটা কি আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম। এরা যেটা করতো, ধরো কোথাও একটা দেখা যাচ্ছে যে দুপুর 12টা পর্যন্ত ভোট হচ্ছে, মোটামুটি আন্দাজ করা গেল ভোটটা তৃণমূলের পক্ষে যাচ্ছে না, একটু একটু ফিরতি ট্রেন্ড আছে, তখন এই আইপ্যাকের একটা টিমের কাজ হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দাবরানি দিয়ে দরকারে লোডশেডিং করে রিগিং অর্গানাইজ করা। এবং এইখান থেকে শুরু হলো কর্পোরেট ক্রাইম ম্যানেজমেন্ট এজেন্সি হিসেবে আইপ্যাকের আত্মপ্রকাশ। আমি এরকম কলকাতা পুলিশের একাধিক অফিসারকে আমি ইন্টারভিউ করেছি বিভিন্ন রকম কাগজের রিসার্চ করতে গিয়ে। তারা বলেছেন যে তারা থানায় বসে আছেন, কোনো একজন নেতার কিছু একটা গুন্ডামি করেছে, তা তিনি তাকে মামলা করবেন, এই হচ্ছে ব্যাপার। সেই নেতা ফোন করছে না, আইপ্যাকের কোনো একজন কর্মী সে ফোন করে ওই ওসি বা আইসি কে বলছে এইটা করতে হবে, এবং যদি সেই ওসি বা আইসি সেটা না মানেন তাহলে তাকে বলা হচ্ছে আপনার পরের দিন ওই থানায় থাকতে পারবেন তো, আমরা কিন্তু রিপোর্ট দিয়ে দেবো। মানে তোমার কাছে এরকম নির্দিষ্ট ঘটনা তুমি সাক্ষী বা তুমি দেখেছো, তুমি যেটা বলছো? আমি এরকম অফিসারকে মিট করেছি। দেখো আমি একটা কথা বলছি, আমি এরকম ধোয়া তুলসী পাতা কোনো রাজনৈতিক দল নয় যারা সরকারে থাকলে পুলিশের পোস্টিং বা পুলিশের ট্রান্সফারকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেনি বা করবে না। ভারতের, আমিও একটা রাজনৈতিক দল করি, কিন্তু যে দলই মানে ভারতের 4,500 যদি রাজনৈতিক দল থেকে থাকে, যে দল যখন সরকারে থাকবে পুলিশের পোস্টিংকে তারাই মনিটর করবে, এটাই স্বাভাবিক, আমাদের ডেমোক্রেটিক সিস্টেমটাই তাই। এবার কোথাও দলীয় নিয়ন্ত্রণ বেশি হয়ে গেলে সেটা অসাংবিধানিক, কিন্তু সিস্টেমটাই তাই। কিন্তু তুমি যেটা বলছো তা হচ্ছে তৃণমূল কংগ্রেসের
মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী বা কোনো ক্যাবিনেটের কোনো সিনিয়র মন্ত্রী বা কেউ না, না এমনকি তৃণমূল কংগ্রেস দলের কোনো নেতাও নয়, না একেবারে আইপ্যাক নামক একটা কর্পোরেট সংস্থাকে দিয়ে তারা হচ্ছে পুলিশের পোস্টিং এবং ম্যানিপুলেট করতো, একেবারে ম্যানিপুলেট করা। আইপ্যাক থানায় ফোন করে আইপ্যাক থানায় ওসিআইসি দের ফোন এবং তুমি বলছিলে, আমি যে তোমার ইনফ্যাক্ট বললাম তোমার এরকম একটা অভিজ্ঞতা এরকম আছে। আমি বহু ওসিআইসি কে প্র্যাকটিক্যালি মিট করেছি, হয়তো তারা নাম হয়তো তারা বলতে চাইবেন না বাইরে এসে, কিন্তু এটা একদম ডকুমেন্টেড। আপনারা যদি অ্যানোনিমাস সার্ভে করেন আপনারা এই উত্তর পেয়ে যাবেন যে বিভিন্ন জায়গায় শুধু ওসিআইসি দের নয়, বিভিন্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বিডিও, ডিএম, কোথায় কে পোস্টিং হবে, কোথায় কে তৃণমূলের কথায় উঠছে না বসছে না। হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলেছেন যে এটা রাজনৈতিক দলের পুলিশ বা প্রশাসন যে তার গুরুত্বপূর্ণ মেশিনারি, ফলে একটা ফেভারেবল জায়গা তৈরি হয়, কিন্তু সেটা তো একটা পলিটিক্যাল ইন্টারভেনশন। কিন্তু সেখানে একটা প্রাইভেট কোম্পানিকে এতটা আমি যদি তাকে স্বাধীনতা দিয়ে দিই তাহলে তার কন্ট্রোল থাকবে না। এবং এই জায়গাতে আপনি যদি দেখেন, না, স্বাধীনতা দেওয়ার পরে কন্ট্রোল থাকবে কি থাকবে না তো অনেক পরের কথা। না, বলছি এই স্বাধীনতাটা বা তাদের কি এই একটা প্রাইভেট কোম্পানি ফোন করে ওসিকে বলছে তোমার পোস্টিং এখানে হবে আর ওখানে ট্রান্সফার হবে, একটা প্রাইভেট কোম্পানি ঠিক করছে কোন ওসিকে কোন থানায়, কোন আইসিকে কোন থানায় দিলে কোন জেলার কে পুলিশ সুপার হলে তৃণমূল কংগ্রেসের ভোট জিততে সুবিধা হবে। একটা প্রাইভেট কোম্পানিকে এই নিয়ম বহির্ভূত, আইন বহির্ভূত, সংবিধান বহির্ভূত এই এম্পাওয়ারমেন্টটা যে দিয়েছে, এইটা ইটসেলফ একটা কত বড় ক্রাইম। এটা কত অব্দি দেওয়া উচিত ছিল, এই অধিকারটা যে পেলো সে এইটাকে কত অব্দি প্রয়োগ করবে, বেশি প্রয়োগ করলে লোকে খারাপ বলবে, আমি তো ওসব প্রশ্নেই যাচ্ছি না। হ্যাঁ, আইপ্যাক কি করে অধিকারটা পায়? এটা ওসির পোস্টিং আইপ্যাক ঠিক করে। এবার একটা ইন্টারেস্টিং, এর মধ্যে তোমাকে একটা ভ্যালু অ্যাড করে দিই, মানুষের জানতে সুবিধা হবে। যে ধরো কেপিএমজি, ডেলয়েট, যে সমস্ত কোম্পানির নাম বলছি, ইউআই, এখানে যারা পলিসি মেকিং এ কাজ করে তাদের একটা আইডি কার্ড আছে। তুমি আইপ্যাকের কোনো লোকের আইডি কার্ড পাবে তাই নাকি? হ্যাঁ, এক্স্যাক্টলি, তুমি গিয়ে ভেরিফাই করে নিতে পারো এখন। এদের কোনো এরা যে ফিল্ডে যায়, এদের কোনো টি শার্ট, কোনো মার্চেন্ডাইজিং, ধরো আমি জামায় লেখা থাকবে আমার যে আমি ডেলয়েটের পেয়েছি, মানে গুপ্ত সব সময় একটা অ্যানোনিমিটির মধ্যে এরা থাকে। আমি বুঝতে পারি না যে ধরো আমি আইপ্যাকে মিডিয়ায় কাজ করেছি, আমি ট্যাক্স দিয়ে টাকা নিয়েছি, আমার ফিল্ম বানিয়েছি, চলে এসেছে, আমার লিঙ্কডইন প্রোফাইলে এখনো লেখা আছে যে আমি ওই নবজোয়ার প্রজেক্টে ফিল্ম মেকার হিসেবে কাজ করেছি। কিন্তু অধিকাংশ আইপ্যাকের ফিল্ড টিম যখন তারা রিসার্চ করতে যায়, তাদের কাছে কোনো অফিসিয়াল আইডেন্টিটি কার্ড থাকে না, এবং বলে দেওয়া হতো সেই সময় যে তুমি যদি ফিল্ডে থাকে, একমাত্র অভিষেক ব্যানার্জি ধরো ক্যামেরা করতে গেছে, কোনো বলবে না যে তুমি আইপ্যাকের লোক, তোমাকে আমরা চিনিয়ে দেবো, যতটুকু চিনতে পারলে ততটুকুই। মানে একটা যেন মানে একটা স্পাইং একটা ব্যাপার, যেন কিসের স্পাইং, আমি একটা সার্ভে করতে গেছি, স্যাম্পল, এবং সেটা কোনো এমন কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজম না। কথা বলে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী বলছি। এবং এটা শুধু এদের সার্ভের ভুল নয়, এটা সার্ভের মেথডোলজি নয়, এরা ওভারঅল সবসময় একটা গোপনীয়তা বজায় রাখতো। যেটা আমার খুব অদ্ভুত লেগেছিল যে কোনো কোম্পানিতে, যে সেটা বিভিন্ন রিসার্চ এজেন্সি আছে, সার্ভের অর্গানাইজেশন আছে, ডেটা অ্যানালিসিস রয়েছে, তাদের প্রত্যেকের আই কার্ড রয়েছে, তারা সার্ভে করছে, ফোন করছে। ইন্স্যুরেন্সের জন্য কত লোক ফোন করে, বলে যে আমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বলছি, আপনার এটা লাগবে কিনা বলুন। লোনের কোম্পানি রয়েছে, তারা সার্ভে করছে। ব্যাংক থেকে ফোন করছে, তারা ফোন করে বলছে যে আমি অমুক ব্যাংক থেকে কথা বলছি। কিন্তু আইপ্যাককে ফোন করে কেন বলতে হবে যে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী, ইতিহাসের ছাত্রী, ভূগোলের, পদার্থবিজ্ঞানের ছাত্রী? সে বলতেই পারে যে আমি একটা সার্ভে করছি, এই আমার মেটেরিয়াল, আপনি এটা বলুন। তো তার মানে একটা আইডি কার্ড নেই, একটা কোনো অফিসিয়াল টি শার্ট নেই। একটা লোককে তুমি দেখেছো, তুমি তো ইউআই এর টি শার্ট পরা, প্রচুর মার্চেন্ডাইজিং তারা দেয়, ব্যাগ দেয়, আইপ্যাকের লোগো দেওয়া জামা পরে ঘুরে বেড়াচ্ছে 4টে লোক ফিল্ডে, তুমি দেখাতে পারবে না। এই যে ফিল্ডে আমি আমার কে আইপ্যাকের লোক, এই যে আইডেন্টিফাই করতে দেবো না, এর মধ্যেই একটা কনস্পিরেসির গল্প, একটা রাগ ঢাকের ব্যাপার, কোথাও কোনো ট্রান্সপারেন্সি নেই। এটা আমাকে ভীষণ রকম ভাবে ভাবিয়েছিল। এবং সেই কারণেই তুমি যদি দেখো যে যারা মেথডোলজিক্যালি ডেভেলপড হওয়া, মানে ওই এজিং যেটাকে বলে, সেই এজিং এর মাধ্যম দিয়ে বেড়ে ওঠা সরকারি বিভিন্ন দল, যা সরকারে আছে, বিরোধে আছে, তারা কিন্তু কোথাও একটা সেন্স করতে পারছিল যে এদের অপারেশনের মধ্যে কোথাও একটা ত্রুটি থেকে যাচ্ছে, এবং সেই কারণে এদের কিন্তু কাস্টমার আস্তে আস্তে চলে যেতে থাকে, এবং এদের দলটা ছোট হতে থাকে। এই ত্রিপুরা থেকে পিছিয়ে আসে, গোয়া থেকে পিছিয়ে আসে, আসাম থেকে পিছিয়ে আসে, এসে তৃণমূল কংগ্রেসের এইখানকার যে একেবারে ঘাঁটি, সেই ঘাঁটিতে এরা জুড়ে বসে থাকে, এবং তাদের কাছে একেবারে মরণপণ লড়াই হয়ে যায়। আমি তোমাকে এও বলছি যে এই ভোটের আগে আইপ্যাকের জবে থেকে ওই ভিনেশ চান্দেল গ্রেফতার হয়েছেন, তারপরে আইপ্যাকের অফিসে ছুটি দিয়ে দেওয়া হয়েছে, ঘোষণা হয়ে গেছে। একজন ফাউন্ডার কোনো কারণে কনস্পিরেসিতে গ্রেফতার হয়েছে, বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন। আমি তোমাকে একটা প্রাইম এক্সাম্পল দিচ্ছি, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, শ্রীকান্ত মোহতা অ্যারেস্টেড হয়েছিলেন একটা ম্যাটারে। তাতে কি এসভিএফ কোম্পানিটা বন্ধ হয়ে গেছে না? সবাইকে বলেছে আপনি বাড়ি চলে যান। মালিককে ধরা হয়েছে, যা বিচার হবে হবে। এসভিএফ তার মতো সিনেমা বানিয়ে যাচ্ছে, একের পর এক ওয়েব সিরিজ আসছে। আমি বলছি যে ধরো গৌতম কুন্ডু, রোজ ভ্যালি এখনো অব্দি জেলে আছে, তবু রোজ ভ্যালি গ্রুপের তো চ্যানেল এখনো চলছে। হ্যাঁ, কেন
চলবে না। তো আর 5 টাকা এবার এত বছর ধরে গৌতম গম্ভীর চলে এই যে নেটওয়ার্কটা বিজেপি খুব রাইটলি ইন্টারভেন করার যেটা চেষ্টা করেছে স্ট্র্যাটেজিক্যালি, সেটা হচ্ছে তারা প্রথমে এই ফান্ডের জায়গাটায় কাট করেছে। ফান্ডের জায়গাটা যেই মুহূর্তে, কারণ ভিনেশ চান্দের এমন একজন ফিগার ছিলেন যিনি এই পুরো ফাইন্যান্সের নেটওয়ার্কটার অন্যতম কোর পয়েন্ট ছিলেন, এই ব্যক্তিকে যেই মুহূর্তে কাট করে দেওয়া হলো সঙ্গে সঙ্গে এই জায়গাটা ঘেটে গেল। আমি তোমার সাথে এখানটা একটু ডিফার করবো, সেটা হচ্ছে বিজেপি স্ট্র্যাটেজিক্যালি ইন্টারভিন করেছে। আমি দেখো, বিজেপি একটা রাজনৈতিক জায়গা থেকে যদি আমি বলি যে আমার কাজ ছিল খালি পশ্চিমবাংলা যেটা, আমি তার জন্য যতটুকু যে কদিনের জন্য একটা লোককে জেলে রাখতে হবে রেখেছি, তাহলে আমার কিছু বলার ছিল না। কিন্তু বিজেপি যেহেতু ভারতের সরকারে আছে এবং দেয়ার অ্যালিজিয়েন্স টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তাদের আনুগত্য, আমি বিজেপির কথা বলছি না, কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, কিন্তু ভারত সরকারের আনুগত্য যেহেতু ভারতের সংবিধানের প্রতি হওয়া উচিত, সেক্ষেত্রে ভিনেশ চান্ডেল যদি কোনো অপরাধ করে থাকে তাহলে ভোটের 20 দিন আগে গ্রেপ্তার আর যেদিন ভোটটা হয়ে গেল পরের দিন জামিন, তার মানে কিন্তু ভারত সরকার সুলভ কাজ, না একেবারেই ভারত সরকার বিজেপি সুলভ কাজ করবে, একদমই তাই। আমার কিন্তু ভিনেশ চান্ডেলকে কেন ছাড়া হয়েছে তার, সেটা আমার কাছে প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে ও যে পাপ করেছে তার জন্য ও পুরো শাস্তিটা কেন পাবে না? একদম, মানে আমি তো এটাই তো বলে এজেন্সিকে ব্যবহার করা, একটা রাজ্যকে দখল করা। একদম, এইখানে এই ইডি সিবিআই কে যে ব্যবহার করা হয়েছে তার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে কলকাতা হাইকোর্টে সিবিআই যখন চার্জশিট দিয়েছিল, এখনো সেই চার্জশিট ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে, সেখানে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করা আছে। তাহলে এই যে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, এটা মানে যে কোনো মূর্খ অপদার্থ মানুষও, নাগরিকও জানেন যে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়টা কি। কিন্তু ইডি সিবিআই এর কাজের মোডাস অপারেন্ডিও যে পলিটিক্যাল, মানে সেটা যে স্ট্রাকচারাল ইনভেস্টিগেশন নয়, সেটা তো পার্লামেন্টে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ওদের অভিজিৎ গাঙ্গুলি থেকে শুরু করে ওদের তো একাধিক যেও বলেছেন। যাই হোক, কিন্তু আমরা যেটাকে নিয়ে কথা বলছিলাম, তার মানে পশ্চিমবাংলাতে আইপ্যাককে আমরা চিনি, সেই আইপ্যাক কোনো একটা শুধুমাত্র একটা কোনো স্ট্র্যাটেজি ঠিক করার কোনো অর্গানাইজেশন নয়। তৃণমূল কংগ্রেসের যে সিস্টেমেটাইজড করাপশন, যে ওদের মানে চুরির যে একটা ইন্ডাস্ট্রি ওরা বানিয়েছিল, মানে এমনি একটা লোক একটা সে ভোটে জিতেছে, পাড়ার একটা জায়গা থেকে তোলাবাজি করলো, কি করলো, বা কোনো প্রমোটারকে বললো আমাকে এত লাখ টাকা দিয়ে যাও, সেই সব না, কি কারো একটা ছেলের থেকে কি মেয়ের থেকে টাকা নিয়ে চাকরি দিল, তা নয়। তৃণমূল কংগ্রেস যে চুরির যে একটা সিস্টেম বানিয়েছে, একটা মানে 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 এক বহুস্তরীয় যে একটা স্ট্রাকচার বানিয়েছে, সেই স্ট্রাকচারের একটা গুরুত্বপূর্ণ মানে একটা কাঠামো বা একটা ফ্লোর বা একটা তার একটা একটা কনক্লুডিং রিমার্ক আমি যেটা রাখবো সেটা হচ্ছে যে আমি যখন তৃণমূল ক্ষমতায় ছিল, আমি যেহেতু এই বিষয় নিয়ে কাজ করছিলাম, আমি বিভিন্ন তৃণমূলের যারা ধরো সম্ভাবনাময় যুব লিডার বা ছাত্র নেতা ইত্যাদি, আমি তাদের সাথে 1:1 বিভিন্ন ইন্টারভিউ আমি নিচ্ছিলাম আমার নিজের বোঝার জন্য যে এর গভীরতাটা কোথায়। আমি খুব আশ্চর্য হয়েছিলাম যে দেখো, যে কোনো দলের, আমি যদি একটা দল করি তাহলে আমার ফেথ অ্যান্ড এলিজিয়েন্স থাকবে, আমার দলের যা কনস্টিটিউশন থাকবে সেটার প্রতি দল আমায় যা নির্দেশ দেবে আমি সেটা মানলে মানবো, না হলে অমান্য করলে দল আমাকে বের করে দেবে। কিন্তু আমি লাস্ট 2-3 বছর ধরে যে কজন এই ইউথ ফিগারকে আমি ইন্টারভিউ করার চেষ্টা করছিলাম, তারা প্রত্যেকে একটা দারুণ ইঙ্গিত করছিলেন যে দলের প্রতি এলিজিয়েন্স নয়, আমাকে আইপ্যাকের কাছে একটা গ্রিন সিগন্যাল পেতে হবে। আইপ্যাক তো ঠিক করবে সন্ধ্যাবেলা টিভিতে আসতে পারবে কিনা, এবং আইপ্যাক ঠিক করবে ভোটের প্রার্থী হবে, এবং এই যে ভোটের প্রার্থী, মানে এরকম একজন, আমি তার নাম এখন করতে পারবো না, অ্যানোনিমাস রেসপন্ডেন্ট, তার মা সম্ভবত কোনো এক সময় বিজেপির প্রার্থী হয়েছিলেন। এবার তাকে ডেকে রীতিমতো থ্রেট করা হয়েছে, আপনি তৃণমূল যুব করেন, ছাত্র পরিষদ করেন কেন? বলছে কেন, মানে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই করি। বলছে না, আপনার মা কেন বিজেপির হয়ে 2001 সালে দাঁড়িয়েছিল? বলার কি মুশকিল, 2001 সালে তো আমি তখন মানে মায়ের কোলে, তো মা কেন বিজেপি করতো সেটা আমি এখন কেন আনসার করবো? বলছে না, তাহলে আপনাকে কিন্তু দেখতে হবে। এবার দেখতে হবে মানে হচ্ছে, আমি আন্দাজ করতে না, আমি বুঝতে পারছি তুমি কার কথা বলছো, কারণ আমি জানি কোন তৃণমূলের যুব নেতার মা। এবার এই যে দেখতে হবে বললো, এই দেখতে হবে অর্থটা হচ্ছে আপনি কত দেবেন। আপনি যদি আমাকে ঠিকঠাক দেন, আপনার মা বিজেপি করতো না আপনার মা সিপিএম করতো, সেটা ইমেটেরিয়াল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনার নামটা তালিকায় উঠে যাবে। ফলে তুমি যদি দেখো যে লাস্ট 24 ঘন্টায় এই যে তৃণমূলের, দেখো সিপিএম ক্ষমতা থেকে চলে যাওয়ার পর আজও দাঁড়িয়ে 5টা লোক তুমি পাবে যে গর্বের সাথে বলবে আমি সিপিএম করি। হ্যাঁ, শূন্য পায়, ভোট পায় না, কারোর জামানত যাচ্ছে, কিন্তু কিছু লোক পাবে যে বলে আমি সিপিএম করি। যখন বিজেপি কিচ্ছু ছিল না বাংলায়, তখনও 5টা লোক অন্তত পাবে যে মানে বিজেপির ওই ভাঙাচোরা পার্টি অফিস স্কুলে বসার মতো আমি বিজেপি করি, কোনো একদিন আসবে। তুমি দেখো 24 ঘন্টায় এন্টায়ার দলটা ভ্যানিশ হয়ে গেল।
মানে আজকে বিজেপির পার্টি অফিস ভাঙচুর করছে, তৃণমূলের অফিস ভাঙচুর করছে, এই বিভিন্ন জায়গায় হচ্ছে, একটা লোক নেই। এবং ক্রমাগত মানে বিভিন্ন কলেজ থেকে আমার খবর আসছে যে আগের দিন ছাত্রদেরকে দাবরানি দিয়ে সে সকালবেলায় একেবারে গেরুয়া পাঞ্জাবি পরে লাড্ডু ফাড্ডু খাওয়াতে শুরু করে দিয়েছে। এর মূল কারণটা হচ্ছে দলের প্রতি কোনোদিন এলিজিয়েন্স ছিল না, এবং দলের প্রতি অনেকদিন ধরে বলছিলাম যে তৃণমূল যেদিন হারবে, আমরা তো দেখো ওরা তো হেরেছে, মানে ওরা তো 79টা না 80টা করে সিট পেয়েছে কোথায়, সেটাও থাকবে কিনা সেটাও হলো। আমি বলছি আমরা তো একটাও সিট না পেয়ে তো মাথা উঁচু করে 5 বছর দলটাকে টিকিয়ে রাখলাম, রেখে এবার বিধানসভায় পা রেখেছি। আবার তোরা তো ওই 80টা সিট পেয়েছিস, এবার দেখি তোর দলটা কতক্ষণ থাকে। উঠে গেছে দল। আমি তোমায় বলছি, তুমি কথাটা বললে অরিত্র, এ তো আমরা চিরকাল বলে আসছিলাম। এবং দেখো আজকে আমি তোমার অভিজ্ঞতা বলছি, আজকে সন্ধ্যাবেলা টিভির ইয়েতে গেছিলাম ডিসকাশনে, সেখানে শুনলাম যে তৃণমূলের যারা মুখপত্র আছে কেউ আর আসতে রাজি হচ্ছে না। তখন একজন এই তৃণমূল পন্থীকে একজন আনতে হয়েছিল, মানে এই মুখপত্রগুলোর সাথে আর কবে আমার আবার দেখা হবে আমি জানি না, বাদেও কোনোদিন হবে কিনা। তার কারণটা হচ্ছে এরা একদম মানে ধান্দার জন্য গেছিল তৃণমূলে, ধান্দার আইপ্যাক আসার ফলে, যেটা আমার ট্যাগলাইন আমি বিশ্বাস করতাম, যে আইপ্যাক আসার ফলে তৃণমূলটা রাজনৈতিক দল নয়, একটা প্রফেশন বা ব্যবসায় পরিণত হয়েছিল। এবং তৃণমূল একটা প্রফেশন বা ব্যবসায়ী ছিল 2011-এর পর থেকে। এই আইপ্যাকের অবজারভেশনটা আমি আগামী দিনে যেটা দেখার চেষ্টা করব, যে আইপ্যাক নিজেকে কোন জায়গায় নিয়ে যায়। তার কারণ দেখো এই মুহূর্তে ওদের কাছে কোনো ক্লায়েন্ট আছে বলে আমি জানি না। আমি লাস্ট খবর পাওয়ার চেষ্টা করছিলাম, ওরা বোধহয় হরিয়ানা না কোথায় একটা অন্য কোন একটা জায়গায় পিচ করার চেষ্টা করছে। কিন্তু এইটা কিন্তু একটা কোম্পানির কাছে বিরাট ইম্পর্টেন্ট ম্যাটার হয়ে দাঁড়াবে। এবং তুমি দেখো সুপ্রিম কোর্টে একটা প্রাইভেট কোম্পানি, অজস্র প্রাইভেট কোম্পানির নামে বিভিন্ন ফিসকাল স্ক্যাম আছে, কিন্তু মুখ্যমন্ত্রীর মামলায় সুপ্রিম কোর্টকে বারবার জিজ্ঞেস করতে হচ্ছে যে আপনি ওই কোম্পানির ফাইল নিয়ে দৌড়দৌড়ি কেন করলেন। এটা কিন্তু মানে পৃথিবীর কোন মানে ভাইপোর সাথে আইপ্যাকের সম্পর্কটা কি সত্যি ঠিক একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতার সাথে এজেন্সির সম্পর্ক, নাকি তার বাইরেও একটা পার্টনারশিপের সম্পর্ক জানতে হবে। তুমি যে দুটো কথা বললে, দেখো আমাদের মোটামুটি আলোচনা থেকে আমার ধারণা আপনারা অনেকেই একটা কতগুলো গুরুত্বপূর্ণ ইনসাইট পেলেন। অরিত্র যে দুটো কথা বললো, আমি মানে দুটো কথা আমার খুব লাগলো, ইন্টারেস্টিং লাগলো। এক হচ্ছে আইপ্যাক নাকি তৃণমূলের এক যুবনেতাকে খুব বকেছে, কেন যে তোমার মা কেন 2001-এ বিজেপি করতেন। এখন কি এখন তৃণমূলের যুবনেতাগুলোর, এরা তো মমতা ব্যানার্জির দলের কোনো কর্মী ফর্মী না, এরা হচ্ছে পিসি ভাইপো কোম্পানির এমপ্লয়ি ছিল। সুতরাং সে বেচারা তৃণমূল যুবনেতার মনে এই উত্তরটা থাকলেও আমি বুঝতে পারছি সে বেচারা সেই উত্তর দেওয়ার অকাত হয়নি যে 2001-এ খালি আমার মা বিজেপি করতেন না, 2001-এ মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি করতেন, বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন। যাকগে সেটা বলার দম থাকলে সে আর তৃণমূল করবে কেন? গেছিল মমতার জুতো পালিশ করতে, অভিষেকের জুতো পালিশ করতে, ওই কাজ করেছে। তার থেকে বড় কথা হচ্ছে যেটা অরিত্র বলল, এটা স্বাভাবিক, এই আগ্রহ থাকবেই যে এরপরে আইপ্যাক তাদের সংস্থাটাকে কোথায় নিয়ে যায়। কিন্তু বাংলার একজন রাজনৈতিক কর্মী হিসেবে, বাংলার একজন নাগরিক হিসেবে আমার এইটা দেখার আগ্রহ থাকবে, আজকে যারা ভারতের সরকার এবং বাংলা সরকারে এলেন তারা আইপ্যাককে কোথায় নিয়ে যান বা আদৌ কোথাও নিয়ে যান কিনা। আইপ্যাকের এই লোকগুলো যারা তৃণমূল কংগ্রেসের হয়ে টাকা তুলেছে, তৃণমূল কংগ্রেসের নাম করে জনগণের থেকে টাকা তুলেছে তাই নয়, চোরের ওপর বাটপারি, এরা আবার তৃণমূলের চোর নেতাগুলোর কাছ থেকে টাকা তুলেছে। এবং সেটা আজকে খালি অরিত্র বলছে তাই নয়, কথাটা হচ্ছে এইটা ইন্টারভিউ দিয়ে মদন মিত্র বলেছেন এক সময় তৃণমূলের ভরা বাজারে যে আইপ্যাক টাকা তুলছে প্রার্থীকে, একাধিক আরো নেতাকে বলতে শুনেছি। গতকাল বিকেল থেকে সন্ধ্যা থেকে এখন মানে ঝড় বয়ে যাচ্ছে গোটা পশ্চিমবাংলায়। আমি একটু আগে দেখছিলাম এবিপি আনন্দে দেখাচ্ছিল গোটা বাংলা জুড়ে বিভিন্ন জেলার বিভিন্ন তৃণমূলের, এখানকার পঞ্চায়েত প্রধান, ওখানকার জেলা পরিষদের মেম্বার, সেখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, কোথাও ভাইস চেয়ারম্যান, কোথাও প্রাক্তন বিধায়ক। আমি দেখলাম কৃষ্ণনারায়ণ চৌধুরী বলছে মালদায়, এখন সবার মুখে হই ফুটেছে, বলে যাচ্ছে যে কিভাবে আইপ্যাক টাকা তুলেছে, যে টাকা দিতে পেরেছে সে প্রার্থী হয়েছে, যে দিতে পারেনি সে প্রার্থী হয়নি। এখন আইপ্যাককে যে টাকা দিতে পেরেছে সে টাকাটা কোত্থেকে পেয়েছে, তার বাবা মা তো তার নামে লিখে যায়নি, সে টাকাটা আমার আপনার থেকেই তুলেছে, জনগণের থেকেই তুলে আইপ্যাককে দিয়েছে। কোটি কোটি টাকা আইপ্যাকের মাধ্যমে মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে পাঠিয়ে তারা তৃণমূলের প্রার্থী হতো, জিতে যদি আমার প্রার্থী হতে 5 কোটি খরচা হয়ে থাকে তাহলে জিতে আমি 500 কোটি টাকা সম্পত্তি বানাবো। এই মডেলে বাংলা 15 বছর ধরে চলেছে। এইবার প্রশ্নটা হচ্ছে যারা এই কাজগুলো করলো, হাজার হাজার কোটি টাকা পশ্চিমবাংলায় তারা আসলো, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল বণিক সেজে, তারপরে বণিকের মানদণ্ড ছেড়ে সে রাজদণ্ড ধরলো। আইপ্যাক হচ্ছে এ যুগের ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো, তারাও বণিকের মানদণ্ড নিয়ে পশ্চিমবাংলায় এসেছিল, এসে তৃণমূলের হাত ধরে তারা রাজদণ্ড ধরলো। তারা ঠিক করতো বাংলায় কোন পুলিশ কোন থানায় যাবে, কে কোন জেলার পুলিশ সুপার হবে, কে কোন জেলার ডেপুটি
সুপারিনটেন্ডেন্ট হবে, পশ্চিমবাংলায় কে চিফ সেক্রেটারি হবে, কে হোম সেক্রেটারি হবে, কে ফিনান্স সেক্রেটারি হবে, সব কিছু তারা ঠিক করতো, কে এমএলএ হবে, কে পঞ্চায়েত মেম্বার হবে, কে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান হবে, এবং সব কিছুর বিনিময়ে কোটি 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 হাজার হাজার কোটি টাকা যারা তুলেছে তারা তাদের কোম্পানি নিয়ে কি করবে না করবে বড় কথা নয়, কালকে এই কোম্পানি তুলে দিয়ে তারা অন্য নামে অন্য কোম্পানি খুলতে পারে, কিন্তু এই লোকগুলো জেলে যাবে কিনা, এদের চুরির বিচার হবে কিনা, নাকি এরা আবার তৃণমূলের বুথ স্তরের কর্মীগুলো যা মার খাচ্ছে খাবে, কিন্তু যারা এত বড় এই পাপের সাম্রাজ্যকে চালালো পরিচালনা করলো তারা ক্রমশ আবার ভদ্রলোক সেজে ঘুরে বেড়াবে কিনা, এইটাই আমরা দেখার জন্য তাকিয়ে আছি। যদি এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না হয় তাহলে কিন্তু বাংলার মানুষ যারা ব্যবস্থা নেবে না তাদেরকেও ছেড়ে কথা বলবে না। আমাদের আশা থাকলো যে এদের বিরুদ্ধে যেন ব্যবস্থা হওয়ার কিন্তু দরকার। এরা কিন্তু অনেক মায়ের কোল খালি করেছে, এদের জন্য কিন্তু অনেক মানুষের চোখের জল ঝরেছে, এদেরকে কিন্তু ছাড়া যাবে না। থ্যাংক ইউ অরিত্র, তুমি আজকে সময় দিলে, অ্যান্ড থ্যাংকস ফর দ্য ভেরি ইন্টারেস্টিং অবজারভেশন। তুমি এই অবজারভেশনটা তোমার এটা যেটা হলো সেইটা সূত্র ধরেই আমাদের এই এতগুলো কথা এবং অনেকগুলো প্রয়োজনীয় কথা সামনে আসলো। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। থ্যাংক ইউ।